This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। আমি বিচার চাই, আমার বাচ্চা যেরকম ছিঁড়ে খাইছে আমি ওরকম ছিঁড়ে খাবো। আমার মেয়েকে ওরা মাইরে বলেছে, কি অত্যাচার করছে। আমার মেয়ের গলায় টলায় কত কামড়ের দাগ, ওর শরীরে কাঁচা রক্ত। আমরা মৃন্ময়ের উপাসনায় মেতেছি। বিগত এক মাসে দুর্গা পুজো করলাম, আমরা লক্ষ্মী পুজো করলাম, দুদিন আগে কালী পুজো করলাম। আমরা তো দেবী মূর্তির পুজো করছি, কিন্তু বাংলার চিন্ময়ীরা তারা কি সুরক্ষিত? বিভিন্ন জায়গা থেকে প্রায় রোজই হয় শ্লীলতাহানির অভিযোগ, নয় ধর্ষণের অভিযোগ সামনে আসছে। আচ্ছা, এখানে কি বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে যাওয়াটা অন্যায়? গাইঘাটায় এক নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে আবার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রীর ভাইপো। শাসক ছত্রছায়াতেই নাকি এত বারবারন্ত, অভিযোগ করছে ওই নাবালিকার পরিবার। কুলতলি, জয়নগর, জয়গা, ফালাকাটা, হলদিবাড়ির পর গাইঘাটা। এবার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। পরিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় টিউশন পড়তে গেছিল 10ম শ্রেণীর ছাত্রী। মাঝ রাস্তায় ছাত্রীকে জোর করে ভয় দেখিয়ে গাড়িতে তোলেন প্রতিবেশী সুদীপ পাল। তারপর কাছের জঙ্গলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যে স্থানীয় এক যুবক শিমুলপুরের সেই 10ম শ্রেণীর ছাত্রীকে গাড়িতে হাত পা বেঁধে তুলে নিয়ে এক জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। আমার মেয়ের নিয়ে খুব জোর দখলে ও গাড়িতে তুলে ওরা রেপ করছে, করার পরে ও খুব বাড়ি এসে বলে নেই, ভেঙে পড়ছে। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে নির্যাতন করেছে অভিযুক্ত। হাত বেঁধে রেখেছে, আগে একবার ওরকমে ধরছিল, ও তখন মেরেছিল, ওরে যাতে এবার মারতে না পারে আমাদের মেয়ের, তাই হাত বেঁধে রাখছিল। স্কার্ফ ছিল ওর গলায়, ওই স্কার্ফ দিয়ে ওর হাত বেঁধে রাখছে। নির্যাতনের পর বাড়ি ফিরে আসে ছাত্রী। লজ্জায় কাউকে কিছু বলতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। তখনই নির্যাতনের ঘটনা জানতে পারে পরিবার। 3টের সময় আমি বাড়ি ছিলাম না, মামা বাড়ি গেছিলাম, আর কাকি ছিল, আসে দেখে ও গলা ধরে দিচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে গাইঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, এবারই প্রথম নয়, গত 1.5 বছর ধরে ছাত্রীকে উত্ত্যক্ত করেছে সুদীপ পাল। মাসখানেক আগে এই নিয়ে সালিশি সভাও বসে, সেই সময় অভিযুক্ত ভুল স্বীকার করে বলেও খবর। পাড়াতে হয়েছিল তো, সালিশি ডাকা হয়েছিল পাড়ায়। এবার সবাই বলেছে থানা পুলিশ করতে হবে না, নিজেরা নিজেরা মিটাও। কিন্তু তারপরও অপরাধ মানসিকতা যায়নি। প্রশ্ন হলো, কি করে এত সাহস পেল অভিযুক্ত? আর এখানেই উঠে আসছে রাজনৈতিক যোগসূত্র। জানা যায় যে ধর্ষণের যে অভিযুক্ত যে যুবক, সেই যুবক নাকি শিমুলপুরেরই এক তৃণমূলের স্থানীয় নেত্রী পপি দেবের ঘনিষ্ঠ। সূত্রের খবর, অভিযুক্ত সুদীপ পাল স্থানীয় তৃণমূল নেতার আত্মীয়। স্থানীয় তৃণমূল নেত্রী পপি দেবের ভাইপো সুদীপ পাল। অভিযুক্তরা কাকা রাজ্য পুলিশে কর্মরত বলেও খবর। নির্যাতিতার বাবার অভিযোগ, আত্মীয়দের নাম করে হুমকি দিত অভিযুক্ত। দল করে টিএমসি পার্টি করে আছে, পপি দে পিসি, ওই পিসিটা আছে, বলে তোরা তুই টিএমসি করিস, আমি দেখা দেবো। ওর এক কাকা আছে উদয়, রাজ্য পুলিশের চাকরি করে। ওইসব বিষয় নিয়ে ভয় দেখাতো, যা আমার কাকা পুলিশে চাকরি করে, তারপর ওর বাপ এক্স আর্মি। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই পরিবারকে নিয়ে শনিবার রাতে গাইঘাটা থানায় যান বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। নারী নির্যাতনের ঘটনায় বিধায়কের অভিযোগ, আমি শুনেছি ডাইরেক্ট না করলে পরেও
তৃণমূল ঘরানার এবং তৃণমূলকে সাপোর্ট করে। পর্যন্ত এই তৃণমূলের শাসনে 13 বছর হয়ে গেছে প্রায়, এখনও পর্যন্ত কোনো ধর্ষণ এবং রেপের সঠিকভাবে কোনো বিচার হয়নি এবং যারা ক্রিমিনাল যারা আছে তাদের শাস্তি এখনো পর্যন্ত হয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সুদীপ পালকে শনিবার রাতে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। গোটা ঘটনায় ধৃতের বাবার দাবি, দর্শন অভিযুক্ত আর এসব কিছু জানি, ছেলের সঙ্গে কোনো কথা হয়নি, ও থাকে শ্বশুরবাড়িতে। আর মাসের থেকে এই অবধি আমি ভাবতে পারিনি কোনো ছেলে বাবা মাই ভাবে না ছেলে খারাপ হোক বা খারাপ কাজ করুক, যেটা হয়েছে কি সত্যি কি মিথ্যা সেটা প্রমাণ হবে, তবে তো জানবো। প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল নেতা পপি পালের ভাইপো হিসেবে পরিচিত সজল পাল। রবিবার সকালে নেতার বাড়িতে পৌঁছেছিলাম আমরা। জানার পরেই যখন TV9 বাংলা এই পপি দেবের বাড়িতে আসে, তখন দেখে যে পপি দেবের বাড়ির যে সামনের যে বাড়িটা রয়েছে সেখানে বাড়িতে তালা দেওয়া, টিনের চাল দেওয়া বাড়ির পিছনেই রয়েছে আরও একটি বাড়ি, এবং সেই বাড়িটাতেও যখন আমরা যাই সেখানেও দেখা যায় এবং এখানেও তালা দেওয়া। নির্যাতিতার পরিবার কঠোর শাস্তি দাবি করেছে। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সুদীপ পালের কুকীর্তির তালিকাটা অনেকটা বড়। ক্যামেরায় গৌরবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায় ও দীপঙ্কর দাস, TV9 বাংলা। সওয়া শতক আগে শুটিয়াতে শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বরুণ বিশ্বাস। স্কুল শিক্ষকের সাহসী আন্দোলনে জেলে ঠাঁই হয়েছিল সুশান্ত চৌধুরীর মতো ধর্ষণ এবং গণধর্ষণে অভিযুক্তদের। সেই গোবরডাঙ্গা গাইঘাটায় আবারও নিয়মিত করে মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠে আসছে। বাংলায় একটা ধর্ষণের ঘটনার পর যে সমস্ত অভিযোগ সামনে আসছে তাতে তো রীতিমতো শিউরে উঠতে হয়। উৎসবের মরশুমে মৃন্ময়ীর আরাধনা করছে বাংলা, আর চিন্ময়ীরা প্রতিদিন প্রতিপদের লালসার শিকার হচ্ছে। গাইঘাটায় টিউশন পড়তে গিয়ে আক্রান্ত ছাত্রী, ধর্ষণের অভিযোগে গ্রেফতার। গাইঘাটায় যে এলাকার ঘটনা, সেখানকার বাসিন্দারা বলছেন দিন হোক কিংবা রাত এলাকায় দাপিয়ে বেড়াতো অভিযুক্ত সুদীপ পাল। ছেলে রাত বিরেতে এখান দিয়ে মদ ফদ খেয়ে সব মেয়েদের বউদের পাড়ায় রাস্তায় দাঁড়িয়ে রাত 2-2:30 পর্যন্ত গালাগালি দেয়। এটা মদের ঠেক বসায় এই পাড়ার ছেলে, এই যে রেপিস্ট এরা, আর এদের বাড়ির গার্জিয়ানদেরকে কিছু বলতে যাবেন, এরা টাকার গরম দেখাবে, আপনার বাড়িতে গিয়ে শাসিয়ে আসবে। ভাইফোঁটার দিন পাড়ার এক বোন পাড়ারই দাদা সুদীপ পালের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাহলে কি ছেলেটা এমনিতেও ছেলেপিলে 10টা ছেলের সাথে ঘুরে আর মেয়েদের ছেড়কানি করে, এটা ওর স্বভাব। হাজারো মেয়ে পাড়ার মধ্যে যত মেয়ে আছে সবাইকে ছেড়কানি করেছে ও। ছেলেটা এমনি বাজে, এমনি পাড়ার মধ্যে এইসব করে বেড়ায়, মদ খেয়ে এইসব আলরামি বালরামি। ওই মেয়ে যে বলেছে সত্যি বলেছে, এরকমই করে ও। সভ্য সমাজে অসভ্যতার কারবার। সুদীপ পালের বিরুদ্ধে মুখ খুলেছিলেন পাড়ারই এক বোন। তারপর আমি রিসেন্ট বারণ করেছি, আমার সাথে প্রচুর গন্ডগোল করেছে, প্রচুর। কে করেছে? এই পাড়ার ছেলেরা গিয়ে ধমকে চলে এসছে, এইসব করেছে নোংরামিটা। এই ছেলেটা করেছে, আরো আছে এর দলটা TMC পার্টি করে আছে পপি দে পিসি, ওই পিসিটা আছে বলে তোরা TMC করিস, আমি দেখা দেবো। টাকা আছে, পয়সা, বড় লোক আছে, আমাদের গরিবের কথা শুনবে না, ওই জন্য কি বলবো আর।
তাই কি এলাকায় সুদীপ পালের বেপরোয়া দাপাদাপি? যার সঙ্গে অভিযুক্তের আত্মীয় সম্পর্কের কথা উঠে আসছে, সেই পপি দেবের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু নেত্রীর স্বামী বলছেন, কোনো এরকম অভিযোগ শুনতে পারি? আইনের পথে ছিল, পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। গাইঘাটার ঘটনায় রাজনীতির কারবারিরা বলছেন, তৃণমূল করে মানে সে সব কিছু করতে পারে, সে ধর্ষণ করতে পারে, তার কোনো বিচার হবে না। এই যে মহিলাদের ওপর, মেয়েদের ওপরে ধর্ষণ হচ্ছে, কোনো রাজনীতি না দেখে তাদের কড়া শাস্তি হওয়া উচিত। এটা হলো মানবিকতার অপমান। প্রোটেস্ট করতে হবে এবং কিভাবে এটা একের পর এক ঘটনা কেন ঘটছে সেটা দেখতে হবে। কঠোর শাস্তির জন্য আমরা বারবার করে বললে আমার ডেথ পেনাল্টি ইজ দি অনলি সলিউশন। রাত তো চুল্লু খোরটা ছেড়ে দিয়েছে, মা বোনেরা ঢুকে দাঁড়াবে। আমার বাংলার মা বোনদের উপর পূর্ণ আস্থা আছে। আজকে তারা ভয়মুক্ত হয়ে গেছে, ভেবে পুলিশ কিছু করতে পারবে না, পুরোটাই তাদের রাজত্ব, সরকারটা আমাদের সরকার, এরা মনে করছে। বাঙালির শ্রেষ্ঠ পার্বণ পর্বেও নারীর ইজ্জতই জ্বলন্ত ইস্যু। মহিলাদের সম্ভ্রম রক্ষাই কি এখন সব থেকে বড় চ্যালেঞ্জ? বাংলায় আজ কোন জনপদ নারীর কাছে নিরাপদ? ক্যামেরায় গৌরবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, গাইঘাটা। রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ। আর রাজ্যের শাসক দলের নেতারা তারা সাফাই দিচ্ছেন এটা নাকি সামাজিক ব্যাধি। আচ্ছা, প্রশাসন কি তার কাজটা ঠিকমতো করতে পারছে? ফালাকাটার নাবালিকার ময়না তদন্ত হয় গতকাল, কিন্তু আশ্চর্য কি জানেন? মেডিকেল বোর্ডে একজনও ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ ছিলেন না। কেন? আচ্ছা, একটা হাসপাতালে কি একজন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ থাকা এনাফ? ঘটনার পর কিন্তু এমন হাজার প্রশ্ন উঠে আসছে। ধর্ষণ খুনের শিকার হওয়ার পরও রেহাই নেই, অন্তহীন প্রশাসনিক ঢিলেমি বাংলায়। যেমন জয়নগর হাইকোর্টের গুঁতো খাওয়ার আগে পক্সো আইনে মামলা রুজুই করেনি পুলিশ। আলিপুরদুয়ারের ফালাকাটায় নাবালিকার দেহের ময়নাতদন্ত ঘিরেও একাধিক প্রশ্ন। যে জেলার ঘটনা সেই আলিপুরদুয়ারে ময়নাতদন্ত করা যায়নি, দেহ পাঠাতে হয় পাশের জেলা কোচবিহারে, সেখানেও ফাঁকিবাজি। ময়নাতদন্তকারী দলে ফরেন্সিক মেডিসিনের ডাক্তার নেই, দলে শিশুরোগ বিশেষজ্ঞ, প্যাথোলজি বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ফরেন্সিক মেডিসিনের ডাক্তার নেই কেন? MJN মেডিকেলের MSVPর দাবি, আমাদের এখানে একমাত্র ফরেন্সিক এক্সপার্ট আছেন, মানে যিনি আছেন মানে অ্যাসোসিয়েট প্রফেসর, উনি ডক্টর প্রণবেশ ভারতী। এবার আজকে উনি অসুস্থ আর কি, আসেননি। তাছাড়া আমাদের কোনো মানে ফরেন্সিক এক্সপার্ট কেউ নেই। অথচ অর্ডার অনুযায়ী দুপুর 2টোয় ময়নাতদন্ত শুরু হওয়ার কথা। ফরেন্সিক মেডিসিনের ডাক্তার ছুটির ইমেল পাঠান দুপুর 2:53 আগে ময়নাতদন্তের অর্ডার, পরে ছুটির আবেদন কিভাবে হলো? পোস্টমর্টম করার জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টের কাউকে পাওয়া গেল না। আইন অনুযায়ী এটা হয়তো ঠিক, কিন্তু আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই, এতে আমাদের পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল শিক্ষা ব্যবস্থার যে দুঃখজনক যে হাল, সেটা আজকে চোখের সামনে চলে এলো। কোনো কিছু সরকারের ঠিক নেই। একটা মানে ফরেন্সিক পোস্টমর্টমের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞ লাগবে, সেটাকে শিশুরোগ বিশেষজ্ঞকে সেখানে নিয়ে চলে আসছে। মানে বুঝতে পারছেন, মানে এই পদ্ধতিটাও ঠিক নেই, মানে বাংলায় কিছুই ঠিক নেই। তাহলে আসল করে আপনি রোগটা কি করে ধরবেন, শাস্তিটা কি করে ধরবেন, কি হয়েছিল কি করে ধরবেন? ফরেন্সিক এক্সপার্টের উপস্থিতিতে পোস্টমর্টম হলে সেটা নিশ্চয়ই বেটার হতো, কিন্তু সেখানকার প্রিন্সিপাল বা MSVP যারা রয়েছেন, আমার মনে হয় তারা সুনির্দিষ্ট গাইডলাইন মেনেই কাজ করেছেন। এ বিষয়ে প্রশাসনই সঠিক উত্তর দেবে। আরজিকরে তিলোত্তমা খুন ধর্ষণের পর উত্তরবঙ্গ লবির দাপট নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। অভিযোগ ওঠে বদলি নিয়েও, তারই নতুন কোচবিহারে। MJN মেডিকেল কলেজে মাত্র একজন ফরেন্সিক বিশেষজ্ঞ কেন? আরজিকর হাসপাতালে 8 ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ। জেলার মেডিকেল কলেজের কি বঞ্চনাই প্রাপ্তি? জেলার মেডিকেলে যেতে রাজি নন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 2021 সালে বিতর্কিত ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমকে MJN পাঠানো হয়। অদৃশ্য ক্ষমতা বলে মাত্র কয়েক মাসের মধ্যেই আরজিকরে ফেরেন দেবাশিস সোম। নিয়োগ যদি ঠিকঠাক করে না করা হয় এবং হচ্ছে যে ঠিক লোককে দিয়ে যদি ঠিক জায়গায় ঠিক কাজ করার মতো কিছু না ব্যবস্থা করা হয়, অচিরেই পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধসে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। ফালাকাটার যে গ্রামে, যে পাড়ায় নাবালিকার বাড়ি, সেই সব এলাকা এখনো থমথমে। পরিবার, পরিজন, প্রতিবেশী সবার একটাই দাবি, ধৃতের ফাঁসি।
ওর কাজ আমরা করতেছি, তাহলে আমাদের কতটা দুঃখের বিষয় আছে সেটা তো আপনারা বুঝতেই আছেন। আমার মেয়ের আসামির ফাঁসি চাই। বাচ্চা শেষ হয়ে গেল, ডেট হয়ে গেল, তবু যদি বলে যে ডাক্তার এখন কি ভাবে করছে, এখন আমরা ছিলাম বাড়িতে, বাচ্চা তো নিয়ে গেছে ডাক্তারের হাতে, এখন ডাক্তার এখন কি করছে আমরা তো এটা মানতেছি না, আমরা ওকে ফাঁসি চাই। এক্ষেত্রে প্রশাসন নিজের কাজটা ঠিকভাবে করবে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুজো প্রায় শেষ পর্বে, পাড়ায় পাড়ায় চলছে কালী প্রতিমার বিসর্জন, আর সেই বিসর্জনেও গণ্ডগোলের বিষ। কৃষ্ণনগরে সেখানে দুর্গাপুজোর পরে কালী পুজোতেও গণ্ডগোল। শান্তিপুরে সেখানে আবার নারীদের সঙ্গে অভব্য আচরণ হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। মুখে মদ নিয়ে নারীদের গায়ে ছিটিয়ে দেওয়ার অভিযোগ, আরও একটা নারী নিগ্রহের উদাহরণ। সামনে বিসর্জনে যাচ্ছে প্রতিমা, আর পিছনে তুমুল মারামারি। একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠিপেটা করে দুপক্ষকে সামলালো পুলিশ। দুর্গাপুজোর পর কালী পুজো, বিসর্জনকে ঘিরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর। সামনেই রয়েছে জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের শ্রেষ্ঠ উৎসব। তার আগে এই নিরঞ্জন প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রীতিমতো চিন্তিত কৃষ্ণনগর জেলা পুলিশ। শনিবার রাতে কৃষ্ণনগরে যখন রণক্ষেত্রের পরিস্থিতি, তখন 20 কিলোমিটার দূরে শান্তিপুরেও তুলকালাম। প্রতিবাদীকে দোকানে ঢুকে চলল মার। কিন্তু কেন এই অবস্থা? প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখে মদ নিয়ে মহিলার গায়ে ছেটায় কয়েকজন দুষ্কৃতী। প্রতিবাদ করায় এভাবেই মহিলা, তার স্বামী ও এক বন্ধুকে মারধর করা হয়। মহিলাকে ভর্তি করতে হয় হাসপাতালে। লিখিত অভিযোগ করা হয় শান্তিপুর থানায়, যদিও এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। ফলে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মদ দেখে মদ পুরো কুলকুচি করে গায়ে ফেলে, মদ কুলকুচি মুখের থেকে, হ্যাঁ বোতল থেকে ওড়াচ্ছিল, ওড়াতে এরকম পুরো গায়ে ফেলে দিয়ে এটা আমার বলা অপরাধ। দিয়ে তখন আমি যে এটা বলি যে এটা কি হলো, তখন এবং ওদের পাড়ার সমস্ত ছেলেরা আমাকে মারতে আসে। প্রতিমা বিসর্জনকে ঘিরে বিগত দিনে শান্তিপুরে গুলি চলারও অভিযোগ ওঠে। কৃষ্ণনগরে কিছুদিন আগেই তুমুল গণ্ডগোল হয়। তারপরও নিরঞ্জনের সময় অশান্তি এড়ানো গেল না নদিয়ার দুই শহরেই। বিসর্জনকে ঘিরে ফের অভব্যতা, আবারও প্রশ্নে পুলিশের ভূমিকা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে না চোখ ফুলে ঢোল, আজকে আমরা সেই ছবি দেখলাম শহর কলকাতায়। সৌজন্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না বনাম কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। মণ্ডপের মধ্যেই নাকি হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই নেতার অনুগামীরা, এমনটাই অভিযোগ। একজন ক্লাব সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তারই চোখ ফুলে ঢোল হয়ে গেছে, দৃষ্টিশক্তি চলে যাওয়ার উপক্রম। আমার হাজবেন্ডের অবস্থা সত্যিই খুব খারাপ। লিপিকা মান্নার ছেলেরা মারধর করেছে। শক্তির আরাধনায় পেশি শক্তির দাপট, মণ্ডপ চত্বরে তাণ্ডব, ক্লাবে ভাঙচুর। মারের চোটে ক্লাব সদস্যের দু চোখে গভীর আঘাত। উঠল মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগ। আমরা ইমিডিয়েট চাই, অ্যারেস্ট চাই, নালে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি যাব আমরা। পাড়ার দখলদারি নিয়ে সংঘাতের পর এবার কালী পুজোর উদ্বোধনকে ঘিরেও তৃণমূলের দুই জনপ্রতিনিধি 12 নম্বর বোর্ড চেয়ারম্যান সুশান্ত ঘোষ ও 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের মধ্যে সংঘাত। হালতুর নবীন সংঘ ক্লাবের কালী পুজোর মণ্ডপ ও ক্লাব সদস্যের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার গাড়ির চালক ও তার দলবলের বিরুদ্ধে। পূজা মণ্ডপ জুড়ে তছনছ করা হয়েছে, কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, একাধিক চেয়ার ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ, লিপিকা মান্নার যে চালক রয়েছে সে এবং তার অন্যান্য অনুগামীরা এসে তুমুল তাণ্ডব চালায় এবং আশপাশে এভাবে ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে যাবতীয় আসবাবপত্র। অভিযোগ এটা উঠেছে, লিপিকা মান্নার চালক বেসরকারি ওই হাসপাতালে গিয়ে আক্রান্তদের হাতে টাকা গুঁজে কেস উইথড্র করে নেবার হুমকি দেয়। আমরা আমার বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল, ফিরছিলাম পাড়ারেতেই। তখন দেখি যে ওই গোটা 15-16 জন ছেলে আমাদের মণ্ডপ ক্লাব এসব ভাঙার চেষ্টা করছে। আমি বলছি তোরা এরকম কেন করছিস? এইটা বলাতে ওদের কি যায় না কি আক্রোশ হলো, আমাকে মারা শুরু করলো ছেলের সামনে। বউ বাঁচাতে গেল, বউকেও ধাক্কা মেরে ফেলে দিল, চোখে লেগেছে। আর আমার তো এই অবস্থা করেছে। আমাকে ওর বন্ধুর বউদের পুরো ধাক্কা মেরে ফেলে আমার চোখের এখনো খুব খারাপ অবস্থা, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এর ন্যায় বিচার চাই। আমার হাজবেন্ডের কি অবস্থা আপনারা একবার দেখুন।
স্থানীয় সূত্রে দাবি, নবীন সংঘ ক্লাবের রাশ কাদের হাতে থাকবে সেই রেষারেষি থেকেই অশান্তির সূত্রপাত। দীর্ঘদিন এলাকায় কাউন্সিলর ছিলেন সুশান্ত ঘোষ। তিনি 108 নম্বরে চলে যাওয়ার পর 107 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হন লিপিকা মান্না। তবে নবীন সংঘ ক্লাবে সুশান্ত অনুগামীদের সংখ্যাধিক্য, রাজ ছাড়তে রাজি নন কেউই, যার জেরেই এত অশান্তি বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। 2-2:30টার সময় এসছে রাত্রিবেলা, তারপরে আমার বাড়িতে পড়ে গেছে, যে বলছে আমার বাড়ি জ্বালিয়ে দেবে। 2010 সাল থেকে আমাদের এই পুজোটায় সুশান্ত দাই মেন প্রতিষ্ঠা এবং পুজোর টোটালটা উদ্বোধনটা উনি করেন। আমরা সেই জন্য ওনার রাগ। এইবারও উনি যেহেতু ক্লাব দখল করতে এসেছিল, আমাদের একটা ক্লাবের ভোটার ছিল, ওরা চাইছে না হাত তুলে লিপিকা মান্না গুন্ডা বদমাশ সব পাঠিয়ে দিয়েছিল। তাই লালবাজারেও আমরা খবর দিয়েছিলাম, লালবাজারও পোস্টিং ছিল। এবার ওই রাগে এইবারও দুর্গাপূজা আমাদের সুশান্তদা উদ্বোধন করেছে। লিপিকা সুশান্ত ঘোষের কাছের লোক বলে আপনাদের আমাদের এই ক্লাবের উপর অত্যাচার চালাচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ব্যাপারে 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নাকে কার্যত ক্লিন চিটে দিচ্ছেন 12 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। লিপিকাও এই ঘটনার সঙ্গে তার যোগসূত্রের অভিযোগ খারিজ করেছেন। আমার কাছে এরকম কোনো কিছু খবর নেই, আমার অনুগামী বলে নেই তো, যারা পুজো করেছে তারা কেন আমার অনুগামী নয়? তাহলে এরকম কোনো কথা হয়? যখনই কোনো গন্ডগোল হবে তখনই এর অনুগামী ওর অনুগামী এরকম বলে তো কোনো ব্লেম ক্লেম করে লাভ হবে না ভাই। যেটা ফ্যাক্ট সেটা জানতে হবে। যদি এরকম কিছু হয়ে থাকে আমি জানি না, তোমাদের তরফ থেকে আমি জানতে পারলাম, আমি খবর নিচ্ছি যদি এরকম হয়ে থাকে, যদি কেউ করে থাকে সেটার সাজা নেই। লিপিকা মান্না এক্ষুনি দাবি করছিলেন যে তিনি কিছু জানেন না, তার অনুগামী নেই। এখানে তোমাকে দেখাবো, এইটা হচ্ছে এফআইআর যেখানে কপি জমা দিয়েছে, তার মধ্যে সঞ্জয় মল্লিক দ্বিতীয় যে নামটা দেখা যাচ্ছে, সেই সঞ্জয় মল্লিক হচ্ছে 107 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ড্রাইভার, যেটা দাবি করছেন আক্রান্তরা। এবং তুমি দেখতে পাচ্ছ নামগুলো ভিকি চৌধুরী, জাহাঙ্গীর মল্লিক, সাহিল মল্লিক, অলোক দে, এরা প্রত্যেকেই লিপিকা মান্নার অনুগামী বলেই দাবি করছেন যারা আক্রান্ত হয়েছেন। দেখুন, আমার মনে হয় না যে কাউন্সিলরের মদতে জিনিস হতে পারে, কারণ পুজো তো একটা ক্লাবের ব্যাপার, সেই ক্লাবে যে কেউ যে কাউকে ডাকতে পারে। এতে কাউন্সিলরকে অনেক ক্লাব ডেকেছে, সেখানে কি আমি সে ক্লাবের সঙ্গে গণ্ডগোলে জড়াবো? আমার মনে হয় না কাউন্সিলর এতে জড়িত আছে। তবে যারা জড়িত আছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। যেটা হয়েছে একদম ভুল হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কিন্তু এর সঙ্গে অন্য কিছু জড়ানোটা মনে হয় না ঠিক হচ্ছে। আমার মনে হয় না যে কেউ এই সমস্ত নোংরামি জিনিসে মদত দেবে। তবে এই প্রথম নয়, চলতি বছরের জুন মাসেও কসবা এলাকায় তৃণমূলের সুশান্ত ও লিপিকা অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। টার্গেট হয়েছিলেন মহিলারাও। সেই দ্বন্দ্বের রেশ কি এখনো রয়ে গেছে? ক্লাবের দখলদারি নিয়ে টানাপোড়েন সেই দ্বন্দ্বেরই ফল। রাজনৈতিক রেষারেষি রাজ গিয়ে পড়ল পুজোর মণ্ডপে। বারবার একই ধরনের ঘটনা, কিন্তু তৃণমূল নেতৃত্ব কি সংঘাত সামাল দিতে অপারগ? প্রশ্নগুলো উঠছেই। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। হালতুর মতো বাঘাযতীনে বিদ্যাসাগরও এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আর নেতাজি নগর থানা এলাকার বিদ্যাসাগরের একটি ক্লাবে মধ্যরাতে রীতিমতো গোলমাল অ্যাকশন। কি না, এলাকায় প্রায়শই মদের আসর বসত, তার প্রতিবাদ করেছিলেন কয়েকজন, আর সেই প্রতিবাদ করার পরই রীতিমতো হামলা চলে বলে অভিযোগ। নেতাজিনগর থানা এলাকায় দুষ্কৃতী তাণ্ডব, ক্লাবে ঢুকে ভাঙচুর, ক্লাবের সদস্যদের মারধর, মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ক্লাবে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল। নেতাজিনগর থানা এলাকার বিদ্যাসাগর কলোনি, সেখানে রুদ্রাক্ষ ক্লাব, সেখানে কালী পুজো হচ্ছিল। কালী পুজোর পরের দিনই অর্থাৎ গতকাল রাতে একদল দুষ্কৃতী 50 থেকে 60 জন তারা আসে এবং এসে এই ক্লাবে ভাঙচুর করে বলে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা অভিযোগ করছেন। হঠাৎ রাত্রিবেলা 1টা বা 1:10 নাগাদ প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু, যার নেতৃত্বে কিছু সমাজ বিরোধী প্রায় 50 জন তারা আমাদের ক্লাবে এসে ভাঙচুর করেছে এবং আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। হাতে তাদের রড, বাঁশ, উইকেট, মদের বোতল, বিয়ারের বোতল এবং আমাদের ক্লাবের চেয়ার পর্যন্ত আমাদেরকে গায়ের উপর মেরে ফাটিয়ে রক্তাক্ত অবস্থা করেছে। পুলিশ ডাইরেক্ট আমাদের বলছে যে আমরা আসবো না, আপনারা পারলে থানা থেকে এসে কাউকে নিয়ে যান। আমি যে একটা ছেলে যখন ভাঙচুর করছে, বাবু কেন ভাঙচুর করছো, ও আমাকে 2 হাত করে ঠেলে বেড়ার মধ্যে ফেলে চলে গেল। তারপরেই এলাকার মানুষজন তারা থানায় যায়, নেতাজিনগর থানায় যায়। নেতাজিনগর থানায় যাওয়ার পর তাদের যে অভিযোগ, সেই অভিযোগ নিতে অস্বীকার করে থানা, এমনই কিন্তু অভিযোগ রয়েছে। পুলিশ আমাদের কমপ্লেন কিন্তু নিচ্ছে না। আমাদের একটাই অভিযোগ ছিল যে এদেরকে অ্যারেস্ট করা হোক। প্রথমত এরা হচ্ছে বেআইনিভাবে এরা আর মদ বিক্রি হয়,
এই সারাউন্ডিং পাড়ার মধ্যে মদ বিক্রি করা হয়। আমরা 100 ডায়াল করি, আমরা ফোন করি, কারণ আশেপাশে আমাদের বাড়ি, আমরা ফোন করি, পুলিশ আসে, রাউন্ড দেয়, চলে যায়। আদার্স আর কিচ্ছু কোনো রকম মানে একটা যে স্টেপ নেওয়া হবে এরকম কিছু হয় না, কোনো কিছু হয়নি। সেটা দিনের এখনো পর্যন্ত দুটো ক্লাবের থেকে একটা ক্লাবও আমাদের কাছে কিচ্ছু খবর আসেনি, এখনো আমাদেরকে কিছু জানায়নি, এই জন্য আগ বাড়িয়ে কিছু যায়নি। পুজোর মণ্ডপ ভাঙচুর করা, ক্লাব ভাঙচুর করা, এলাকার ক্লাবের ছেলেদেরকে হেনস্থা করা, এলাকার মহিলাদের হেনস্থা করা, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। থানার ওসিকে বলেছি যে কটা এসেছিল সব কটাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখানে ক্লাবে ক্লাবে কোনো সমস্যা হয়নি, ক্লাবে ক্লাবে সমস্যা হলে বোঝা যায় এক ক্লাব আর এক ক্লাব রাত্রিবেলা কোনো সমস্যা হয়েছে। কিছু ব্যক্তি তাদের স্বার্থের জন্য এই বড় মারছে তৃণমূল, এই শব্দবন্ধের সঙ্গে তো আমরা পরিচিতই। আমরা সন্দেশখালী দেখেছি, মিনাখা দেখেছি, কিন্তু এবার শব্দবন্ধটা একটু পাল্টে গেল। ভয় পাচ্ছে তৃণমূল, ভয় দেখাচ্ছেও তৃণমূল। নদিয়ার ভীমপুরে কোনো বিরোধী দল নয়, তৃণমূল নেতাকে ভয় দেখাচ্ছে তৃণমূল নেতাই। আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। আমরা দিনভর সেই খবর দেখানোর পর অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত। পিস্তল উঁচিয়ে শাসানি তৃণমূল কর্মীর। শাসক দলের কর্মী কাকে ভয় দেখাচ্ছেন? বিরোধীদের না দলের কর্মীকে? ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তোলপাড় নদিয়ার ভীমপুরের আসাননগরে। আগ্নেয়াস্ত্র হাতে যাকে দেখা যাচ্ছে তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত হিরণ বিশ্বাস। অভিযোগ, নাইকুড়া বাজার এলাকায় দলের কর্মী সুজিত বাগের বাড়ির সামনে অস্ত্র হাতে এমন আস্ফালন দেখায় হিরণ। কিন্তু কেন এই পরিস্থিতি? রাস্তার উপর ফেলে প্রকাশ্যে মারধর করার কারণে অভিযোগ দায় করা হয়েছিল থানায়। আর সেই থানায় অভিযোগ করাতেই, কেন থানায় অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে, এই কারণেই তার বাড়ির সামনে অস্ত্র হাতে তৃণমূল কর্মী, আরেক তৃণমূল কর্মীর বাড়িতে। একে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, আতঙ্কে বাড়ি ছাড়া ওই তৃণমূল কর্মী। ভীমপুরের আসাননগরের ঘটনাতেও সেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, দলের অঞ্চল সভাপতির মদতেই অভিযুক্ত এমন বারবারন্ত। আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি, যদি আমার দলের কেউ করে থাকে সেটা দায়বদ্ধতা পঞ্চায়েত সভাপতি নেবে না বা দল নেবে না। দলের কর্মী শাসনীতি এলাকা ছাড়া তৃণমূল কংগ্রেস কর্মী, যা নিয়ে বিদ্রুপ করতে ছাড়েনি বিজেপি। রাজ্যে যেখানে তাকাবেন একটাই সমস্যা, তৃণমূলের এক হচ্ছে এই মস্তান বাহিনী আর এক হচ্ছে প্রশাসনের এক শ্রেণীর লোক, তারাই পুরো তৃণমূল দলটাকে পরিচালনা করছে। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি পুলিশ তাকে আড়াল করার চেষ্টা করছে? এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে এই প্রশ্ন। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। লালু প্রসাদকে লক্ষ্য করে গুলি, নামটা শুনে চমকে যাচ্ছেন? ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদে, আর নেপথ্যে নাকি রয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যে লালু প্রসাদের কথা আমরা বলছি তিনি মুর্শিদাবাদের আজিমগঞ্জের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। এখানে তেলে ভাজার দোকানে তোলাবাজির অভিযোগ। নাহলে বলে দোকান উঠিয়ে দিব, মারবো, এইভাবে বলে। তো আমি টাকা দিতে পারিনি, এই কারণে কালকে আমাকে মারধর করলো আর আমার দোকান পুড়িয়ে দিয়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির ভুরি ভুরি অভিযোগ। তোলা না দিলে অনিষ্ট করার অভিযোগও ভুরি ভুরি।
এই যেমন শনিবারই কোচবিহারে তোলা না দেওয়ায় মাটি কাটার মেশিন দিয়ে দোকানে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবার তেলে ভাজার দোকানেও তোলাবাজি। অভিযুক্ত এই তৃণমূল নেতা। তোলা না দেওয়ায় তেলে ভাজার দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থল মুর্শিদাবাদের আজিমগঞ্জ। আমার দোকানে লালু বাপ্পা আসে তোলা নিতে, যে আমাকে টাকা দাও। তো আমি বললাম কি টাকা দিতে পারবো না, প্রায় ডেলি আসে ওরা। তো ডেলি নিয়ে যায় আমাদেরকে। কোনো ঠিক নাই, 500, 1000, 200, 100 যখন যেমন পারি তখন দিই, না হলে বলে দোকান উঠিয়ে দিব, মারবো, এইভাবে বলে। তোলা চাওয়া এবং দোকান পোড়ানোর পরিণাম নাকি মারাত্মক হয়েছে। মহিলার অভিযোগের আঙুল যার দিকে তিনি লালু প্রসাদ, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। আজিমগঞ্জের তৃণমূল কার্যালয়ে বসে থাকাকালীন লালু প্রসাদকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি ছোড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান লালু প্রসাদ। মনোজের দাদা মনোজ, ও একটা মানে এই 8-10টা বাইক নিয়ে প্রায় 20-22 জন চলে এলো, এসে এখানে পাঁচিল টাচিল চালাতে লাগলো। আমরা 2-3 জন ছিলাম, লাঠি টাঠি দিয়ে তারপর কোমর থেকে একটা মেশিন বের করলো, বের করে ডাইরেক্ট ফায়ার করলো আমার। লালুর আঙুল যাদের বিরুদ্ধে সেই সনজ ও সোনুর মা সোনাইয়া, তেলে ভাজার দোকানের মালিক। দুয়ে দুয়ে কি 4 হলো? গোটা ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ছায়াই দেখছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। জিয়াগঞ্জ থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো বীরভূমে, যেখানে কেষ্ট বনাম কাজল শেখের লড়াই চলছে এবং বলা যেতে পারে ঠান্ডা লড়াই। নানুর বিগত দিনে বোমাবাজির এবং খুনোখুনির জায়গা। কে বলছেন? না কাজল শেখ বলছেন। এই বিগত দিন বলতে কাজল শেখ ঠিক কোন সময়টা বলতে চাইলেন? বাম আমলের কথা না অনুব্রত জামানার কথা? যতক্ষণ না সেই বিষয়টা স্পষ্ট হচ্ছে ততক্ষণ কিন্তু বীরভূমের এই জেলা সভাধিপতির বক্তব্যে দলের অন্দরেই বেশ একটা জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। নানুর বিধানসভাকে বিগত দিনে যে কাটাকাটি খুনোখুনি রাহাজানি হতো, সেই দিনকে অতিক্রম করে আমরা উন্নয়নের পথে হাঁটতে শিখেছি। বাম হোক বা তৃণমূল জামানা, সুজপুরে গণহত্যা হোক বা বিরোধী বিধায়কের ওপর হামলা, বোমাবাজি, খুনোখুনি, রক্তপাতের ঘটনায় বারবার শিরোনামে এসেছে বীরভূমের নানু। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূলের অন্দরে অনুব্রত বিরোধী বলে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। নানুর বিধানসভাকে বিগত দিনে যে কাটাকাটি খুনোখুনি রাহাজানি হতো, এখানে যে বোম বাওয়াতের রাজনীতি চলতো, আমাদের অনেক মা বিধবা হয়েছে, অনেক বোন তার স্মৃতির সিন্দুর হারিয়েছে। সেই দিনকে অতিক্রম করে আমরা উন্নয়নের পথে হাঁটতে শিখেছি। প্রশ্ন উঠেছে বিগত দিন বলতে কাজল কোন সময় কি ইঙ্গিত করলেন? বাম আমল নাকি অনুব্রত জামানা? কোনটাকে বলতে চাইছেন নানুরের এই দাপুটে নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ? উঠছে প্রশ্ন। জেলা তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা অবশ্য বলছেন যে এই বিষয়ে মুখ খুলবেন না তারা। অনেকেই বলেন গত 2 দশকের লালমাটির রাজনীতিতে অনুব্রত কাজলের সম্পর্ক কখনোই সরল রেখায় হাঁটেনি। তিহার থেকে অনুব্রত বীরভূমে ফেরার পরও সেই দূরত্ব ফের প্রকট। কাজলের গড় নানুরে যেমন তৃণমূলের বিজয় সম্মেলনীতে দেখা যায়নি কেষ্টকে, উল্টো দিকে অনুব্রত যেখানে যেখানে বিজয় সম্মেলনীতে গেছেন তার একটিতেও দেখা যায়নি কাজল শেখকে। তবে দুই নেতা মুখে যাই বলুন, দ্বন্দ্বের স্রোত যে বড়ি চলেছে তা বিভিন্ন প্রেক্ষাপটে স্পষ্ট। সামগ্রিকভাবে বীরভূম সারা বাংলারই অন্যান্য সমস্ত জেলার মতো তৃণমূলময় এবং মমতাময়ী হয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার। বীরভূম তৃণমূল কংগ্রেসও ঐক্যবদ্ধ পরিবারের মতোই কাজ করে। সেখানে অনুব্রত মণ্ডলও রয়েছে, কাজল শেখও রয়েছে। সূত্রের দাবি একসময় অনুব্রতর সঙ্গে গণ্ডগোলের জেরে দীর্ঘদিন দলে নিষ্ক্রিয় ছিলেন কাজল। তবে 2019-এর লোকসভা ভোটে নানুর থেকে তৃণমূল বড় লিড পাওয়ার পর কাজলকে ব্লক কার্যকরী সভাপতি করা হয়। অনুব্রত জেলে যাওয়ার পর তৃণমূলে গুরুত্ব বাড়ে কাজলের। গত পঞ্চায়েত নির্বাচনের পর জেলা সভাধিপতি করা হয় কাজল শেখকে। লোকসভা ভোটের আগে বীরভূমের দলের কোর কমিটিতে কাজলকে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আবার লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রে কাজলের নানুর সর্বাধিক লিড দেয় তৃণমূলকে। সেই কাজলই এখন বলছেন নানুরে আগে খুনোখুনি হলেও এখন শুধুই উন্নয়ন। আসলে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? সিপিএম জমানোর অশান্তি নাকি অনুব্রতর পুরনো অবতারের কথা? 2018-র পঞ্চায়েত ভোটের সময় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বলে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন অনুব্রতই। তাই দুঁদে নেতা কাজলের বার্তায় দুরকমই ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আজ ভাইফোঁটা, তবে এখন আর ভাইফোঁটা শুধুমাত্র পারিবারিক একটা অনুষ্ঠানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই।
তাই কেউ হারিয়ে যেতে বসা ট্রামকে, কেউ আবার ঘূর্ণিঝড়ের ত্রাতা ম্যানগ্রোভকে ফোঁটা দিচ্ছেন। সামনে উপনির্বাচন, তাই ভোটের ময়দানেও ভাইফোঁটা কিন্তু প্রচারের অস্ত্র। আর বামেরাও সেই ভাইফোঁটায় সামিল। কেন? ভোট বড় বালাই। একজন ভোটা নিতে ছুটলেন এক গ্রাম থেকে আর এক গ্রামে। কেউ নির্বাচনী কার্যালয়ে সারলেন ভাইফোঁটা। তৃতীয় জন গণ ভাইফোঁটায় ব্যস্ত থাকলেন। উপনির্বাচনের মুখে ভ্রাতৃদ্বিতীয়ার মতো অনুষ্ঠান। বাঁকুড়ার তালডাংরায় প্রচারে বেরিয়ে এভাবেই জনসংযোগ সেরে নিলেন প্রধান 3 শিবিরের প্রার্থীরা। সপ্তাহ ঘুরলে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনের আগে ভ্রাতৃদ্বিতীয়াকে কার্যত নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার করে তুলল ডান বাম সব দলই। ভাইফোঁটা নিতে 9 করে 11টা গ্রামে ঢু মারলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী অবশ্য গ্রাম সফরে বেরোতে পারেননি। পার্টি অফিসে সেরে নিলেন জনসংযোগ। এবারে গোটা বিধানসভার আমার বোনেরা দিদিরা চাইছিলেন যে আমরা প্রার্থীকে বা আমাদের ভাইকে দাদাকে আমরা ফোঁটা দেবো, তাই আমরা আয়োজন করেছি বিধানসভার মোট 11টি জায়গায়। অন্য বছরও করি, হয়তো এবারে একটু বিস্তারটা বেশি, কিন্তু ভাইফোঁটার অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই করি। আন্তরিকতা প্লাস জনসংযোগের মাধ্যম দুটোই হলো। 6 আসনের উপনির্বাচনে একমাত্র তালডাংরায় প্রার্থী দিয়েছে সিপিএম। ভোট বড় বালাই, তাই ভাইফোঁটাও এবার হাতিয়ার কাস্তে হাতুড়ি তারার। আমি এই এলাকার মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে আমার মনে করি এই সময় এই বিষয়টাকে মানে যেটা গণফোঁটা সেটা মানুষের দরবারে নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে মানুষের মধ্যে এই চেতনাবোধ জাগে যে আমরা প্রত্যেকেই হচ্ছে ভাই বোন সম্পর্ক প্রত্যেকের মধ্যে। জঙ্গলমহলের তালডাংরার মতো 13ই নভেম্বর উপনির্বাচন মাদারিহাটে। ভোটের আগে বোনেদের থেকে ফোঁটা নিতে ব্যস্ত থাকলেন প্রার্থীরা। টিকা নিতে সব বাড়ি হুড়োহুড়ি, তবে কার কপালে উঠবে জয় তিলক? উত্তর মিলবে 23শে নভেম্বর। হিরক মুখোপাধ্যায় ও সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার থেকে আর হাই স্কুলে নয়, 5ম শ্রেণীর পড়াশোনা হবে প্রাথমিক স্কুলে। এই খবর তো আগেই পেয়েছেন, কিন্তু পড়াশোনা হবে তখনই যখন স্কুলের দিদিমণি বা মাস্টারমশাই স্কুলে আসবেন, বা বলা ভালো সময় স্কুলে আসবেন। বিস্তর অভিযোগ ফাঁকি দেওয়ার। আর এই সমস্যা কাটাতে এবার বায়োমেট্রিক ব্যবস্থা উত্তর দিনাজপুরে। এখন প্রশ্ন হচ্ছে, এই ওষুধ কি সব জেলায় পড়বে না? উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষকদের উপস্থিতির হার নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। মাঝে মধ্যেই সেই নিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। ফাঁকিবাজ সেই শিক্ষকদের চিহ্নিত করতে এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বিশেষ একটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে শিক্ষকদের। স্কুলে পৌঁছে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। স্কুলের সামনে দাঁড়িয়ে সেলফিও তুলে দিতে হবে ওই অ্যাপে। ওই অ্যাপের মাধ্যমে স্কুলের সময় শিক্ষকদের গতিবিধিও রেকর্ড থাকবে। তো সমস্ত শিক্ষকদের বায়োডাটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং তাদের সকলকে এন্ট্রি করা হবে এবং প্রতিদিন তাদেরকে যেমন করে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স গুলো দেন, সঙ্গে সঙ্গে তাদের এই ডিভাইসের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স গুলো দিতে হবে। কেন বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করতে হচ্ছে প্রশাসনকে? উত্তরটা হলো, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে হাজারো অভিযোগ, যেমন প্রতিদিন স্কুলে না আসা, সময় মতো স্কুলে না আসা, ক্লাস না নিয়ে অন্য কাজে বাইরে চলে যাওয়া। এইসব ফাঁকিবাজি আটকাতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমের প্রয়োগ। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন। আমাদের জেলা প্রশাসন, আমাদের ডিএম স্যার এবং চেয়ারম্যান ডিপিএসসি উত্তর দিনাজপুর, ডিএম স্যার যে উদ্যোগ নিয়েছেন আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চেয়েছিলাম যে এই ধরনের যদি একটা সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে একটা ম্যানুয়ালি থাকতো, প্রত্যেক টিচারই অ্যাটেন্ডেন্স দিতেন, রিটার্নের মধ্যে বা অ্যাটেন্ডেন্স শিটে থাকে রিটার্ন দিতে হতো, সবকিছু ঠিক আছে, কিন্তু এই ডিজিটাল প্রসেসের মাধ্যমে স্কুলের বিদ্যালয়ের ক্ষেত্রে এটাকে স্বাগত জানাতেই লাগবে। তবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সকে স্বাগত জানিয়েও খোঁচা বিরোধী শিবিরের। এই অ্যাপসটা চালু হলে পারে একটা জিনিস হবে যে শিক্ষকদের উপস্থিতিটা বাড়বে। একটা অংশের শিক্ষক আছেন যারা নিয়মিতভাবে স্কুল করেন না, এবং সেটা হচ্ছে বেশিরভাগ অংশটাই হচ্ছে শাসক দলের,
তারা শাসকের বিভিন্ন নেতা নেত্রীদের আশ্রয়ে আছেন, তারা স্কুল গেলেও হয় না গেলেও হয়, এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে চলছে। শিক্ষকরা যদি সময় মতো বা ঠিকঠাকভাবে স্কুলে এসেই থাকেন, তাহলে এই বিশেষ অ্যাপের প্রয়োজনীয়তা কেন হলো, বা এই ব্যবস্থা চালু করাতে আদতেও শিক্ষাক্ষেত্রে হাল ফিরবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা।